সূচনা আজকে ভার্সিটি থেকে একা একাই বাড়ি ফিরেছে। এদের কিছু বই কিনতে হবে। বাসায় এসে আবার যাওয়া ঝামেলা হয়ে যায় বলে ভার্সিটি থেকে বাসায় আসেনি। সূচনার বিকেলে পড়াতে যেতে হবে। সপ্তাহখানেক পর বাচ্চা দুটো পরীক্ষা, এর মধ্যে বন্ধটা ঠিক হবে না বলে সূচনা ইরার সাথে যায়নি। বাসায় ফিরে গোসল ছেড়ে সূচনা ব্যালকনিতে এসে দাঁড়ালো। প্রণয়কে দিয়ে কিছু গাছ আনিছে সে। তার অতি শখের কাঠগোলাপ গাছটা বেড়ে উঠেছে আস্তে আস্তে। সূচনা দেয়ালের সাথে ঢেস দিয়ে বসলো। 2 দিন ধরে তার দিশা বেগমের সাথে কথা হয় না। গতকালকে প্রণয়ের সাথেও ছোটখাটো একটা ঝগড়া হয়েছে। এরপর থেকে আবার সে মান অভিমান, কথা বন্ধ। সূচনা কয়েক মুহূর্ত দ্বিধায় থেকে মায়ের নাম্বারেই ডায়াল করলো। কিছুক্ষণ কথা বলে ফের কল করলো প্রণয়ের নাম্বারে, কিন্তু সব সময়ের মতো ফোন রিসিভ করলো না প্রণয়। সূচনা গতকালকের কথাগুলো আবার মনে পড়লো, বুঝতে চেষ্টা করলো তার দোষটা কোথায় ছিল। গতকালকে প্রণয় অফিস থেকে ফেরার পর গোসল করতে গেলে তার ফোনে কল আসে। সূচনা রুমে ছিল, অনবরত কল আসছিল বিদায় না পারতে সূচনা ফোন রিসিভ করার পর উপাস হতে মেয়েলি কণ্ঠ শোনা যায়। সূচনাকে প্রণয়ের কথা জিজ্ঞেস করলে সূচনা জানায় প্রণয় ওয়াশরুমে আসলে কল ব্যাক করবে। মেয়েটা ফের প্রশ্ন করে সূচনার পরিচয় জানতে চাইলে সূচনা নির্দ্বিধায় বলে, আমি প্রণয়ের ওয়াইফ। মেয়েটা বোধহয় একটু না বেশ অনেকটাই অবাক হয়, আশ্চর্য নিয়ে জিজ্ঞেস করে, প্রণয় বিয়ে করলো কবে? কাউকে বললো না, আমাকেও তো বলেনি। সত্যি বিয়ে করেছে? তুমি সত্যিই ওর বউ? সূচনার খানিক রাগ হয়। কে মেয়ে যাকে প্রণয় বিয়ের কথা না বলা এত প্রশ্ন করছে, আবার জিজ্ঞেস করছে সত্যি তার বউ কিনা। সে বেশ রাগী কণ্ঠে বলে, কেন প্রণয় বিয়ে করতে পারে না? সারা জীবন কি ব্যাচেলারই থাকবে? আর আপনি কে যাকে জানিয়েই প্রণয়ের বিয়ে করা উচিত ছিল? মেয়েটা সম্ভবত জবাব দিতে নিয়েছিল, সেই সময় কেউ সূচনার কান থেকে ফোন ছিনিয়ে নেয়। সূচনা পাশ ফিরে তাকাতে দেখে এ কেউটা আসলে প্রণয়। ফোন নিয়ে এসে সংযোগে বিচ্ছিন্ন করেছে। সূচনা পূর্বের ন্যায় রাগী কণ্ঠে বলে, কাটলেন কেন? আমি কয়েকটা কড়া কথা বলতাম। তুমি ফোন রিসিভ করছো কেন? সূচনার বুড়োজোড়া কুঞ্চিত হয়, বলে, বারবার কল করছিল তাই রিসিভ করেছি। কেন? কল করছিল, হয়তো রিসিভ করার প্রয়োজন ছিল না। রিসিভ করে কি হয়েছে? এত রিয়েক্ট কেন করছেন? আর ইনি কে? সূচনার এমন প্রশ্নে প্রণয় আরো রেগে যায়, পাল্টা প্রশ্ন করে, সন্দেহ করছো আমাকে? সন্দেহ তো এতক্ষণ আমি করিনি, এখনো করতে চাচ্ছি না, কিন্তু আপনার ব্যবহার করতে বাধ্য করছে আমায়। সূচনা আর 1 সেকেন্ডও দেরি করেনি, রুম ত্যাগ করেছে। আর কিছু তো বলেনি। তার দোষটা আসলে কোথায় সেটা আজকেও খুঁজে পেল না, আর খুঁজতে চেষ্টাও করলো না। আসুক বাসায়, তার থেকেই জানবে। ইরাবতী। বইয়ের দোকান থেকে বের হয়ে ইরা রিক্সার জন্য দাঁড়িয়েছিল। তন্মধ্যে চেনা স্বরে সম্বোধনে তার নাম ধরে ডেকে উঠল কেউ। ইরা পাশ ফিরে তাকাতেই দেখা গেল চেনা মানুষটাকে। বরাবরের মতো পরিপাটি রূপে ঠোঁটে হাসি ঝুলিয়ে দাঁড়িয়ে মুগ্ধ। ইরা এই সময় এখানে তার দেখাবে অবাক, তার চেয়ে বেশি ভীত। সেদিন সূচনার কথা মতো মুগ্ধকে বলেছিল সব। এরপর থেকে দুজনের যোগাযোগ একদমই বন্ধ। ভার্সিটিতে দেখা হলো, দুজনকে না দেখার ভান করে। কারো কাছে কারো ফোন নাম্বার পর্যন্ত নেই। এমন অবস্থায় মুগ্ধ রাস্তার মধ্যে দেখে তাকে ডাক দেয়াতে ইরা খানিক বিব্রত বোধ করছে। মুগ্ধ একটু এগিয়ে এসে জিজ্ঞেস করে, এখানে একা একা কেন? তোমার ভাবি কোথায়? ইরা মৃদুস্বরে প্রত্যুত্তর করলো, কিছু বই কেনার ছিল, সেগুলো কিনতে এসেছিলাম। ভাবির কাজ ছিল তাই বাসায় চলে গেছে। আপনি এখানে? আমারও কাজ ছিল একটু। মাঝ রাস্তায় ডেকে দাঁড় করালেন কেন? পরিচিত মানুষকে হুট করে দেখলে মানুষ ডাক দিয়ে কথা বলে না, আমিও সেজন্য ডাক দিলাম। আমরা যোগাযোগ রাখবো না কথা ছিল তো যোগাযোগ কে রাখছে? এই যে ডেকে দাঁড় করেন, এখন কথা হবে। দেখা গেছে নাম্বারও আদান প্রদান হবে, তারপর রোজ রোজ কথা হবে। কথা হতে তারপর এরা হড়বড়িয়ে কথাগুলো বলতে বলতে থেমে যায়। মুগ্ধ এক ভ্রু উঁচু করে জিজ্ঞেস করে, তারপর? মেয়েটা থম মতো খেয়ে যায়। কি বলতে চেয়েছিল, কি বলে ফেলেছিল ভেবে ঈষৎ লজ্জাও পায়। মুগ্ধ আরেকটু কাছে এসে দাঁড়ায়, কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে মায়াস্বরে বলে, তুমি ভীষণ বোকা ইরাবতী। ওই সব করার হলে আমি প্রথম থেকেই জোর দিতাম, আর না হয় তোমার সামনেই আর আসতাম না। আমার জন্য মেয়ের অভাব হবে না, এটা মানো নিশ্চয়ই। এরা মৃদুস্বর বলে শুধু। মুগ্ধ ফের বলে, আজকেও সামনে আসতাম না, কিন্তু পরে মনে হলো যে একটু মনে করিয়ে দেই। কি? এটাই যে এই বোকাশোকা মেয়েটা শুধু আমার। আমি যেমন তার জন্য অপেক্ষা করতে পারবো,
তেমন তারও অপেক্ষা করতে হবে। ইরা ভীষণ লজ্জা পেল মুগ্ধর কথায়। লাজুক দৃষ্টি মুগ্ধর থেকে লুকাতে মাথা নিচু করে নিল। মুগ্ধ মৃদু হেসে বলল, এমন মাঝে মধ্যে মনে করিয়ে দিতে সামনে আসবো আমি, বুঝেছো? ইরা নত দৃষ্টি উপরে তুলে লাজুক ভাব কাটিয়ে সহজ গলায় বলে, রবি ঠাকুরের একটা কথা আছে, কি বলুন তো? কি? এটাই যে তুমি যদি কাউকে ভালোবাসো তবে তাকে মুক্তি দাও। যদি সে ফিরে আসে তবে সে তোমার, আর যদি ফিরে না আসে তবে সে কোনোদিনও তোমার ছিল না, হবেও না। যথার্থ বলেছেন, কিন্তু এটার সাথে আমাদের সম্পর্ক কি? এরা মুখ বাঁকায়। একটু আগেই তো বলেছিলেন আমি বোকা। শুনুন, আমি আপনাকে মুক্তি দিয়েছি, আজ হোক কাল হোক কিংবা বছর পরই হোক। আপনি যদি আমার নিকটই ফিরে আসেন তবে আপনি আমার, আপনার ক্ষেত্রেও তাই। আর এমনটা না হলে বুঝতে হবে আমাদের মাঝে সেটাই ভালো, ভাগ্য যেটা আছে সেটাই হবে। লাইফ যদি থাকে নসিবে, আপনা আপনি আসিবে, এই কথাই বিশ্বাস করা। এক্স্যাক্টলি। আমি এখন আসি। কথার মাঝে ইরা যাওয়ার জন্য ব্যস্ত হয়। মুগ্ধ পেছন থেকে তার হিজাবের একাংশ টেনে ধরে। ইরা সাথে সাথে পেছনে ঘুরে তাকায়, ভীত চোখে তাকিয়ে বলে, কি করছেন? সারুন। মুগ্ধ ছেড়ে দেয়। ব্রুদয়ের মাঝে ভাঁজ ফেলে জিজ্ঞেস করে, রবি ঠাকুর কাউকে ভালোবাসলে তাকে মুক্তি দিতে বলেছেন, তুমি আমাকে মুক্তি দিয়েছো, তার মানে? ইরার বোধগম্য হয় মুগ্ধর কথায়। মুহূর্তে গাল জোড়া লাল বর্ণ ধারণ করে তার অভিব্যক্তিতে মুগ্ধ হেসে ফেলে, নরম স্বরে বলে, যাও, সাবধানে যেও। আসরের নামাজ পড়ে ইরার সাথে কথা বলছিল সূচনা। পড়াতে যাওয়া হয়নি, তার অন্তিম নাকি অসুস্থ, সেজন্য যেতে নিষেধ করেছে তার মা। এরা বাসায় ফিরেছে 8 ঘন্টার মতো। সূচনার একা একা ভালো লাগছিল না বিদায় 7-5 না ভেবে ইরার কাছে চলে এসেছে। এরা নতুন বইগুলো নিজের ব্যাগের ভেতর থেকে বের করে টেবিলে রাখতে রাখতে তার সাথে কথা বলছিল। এর মধ্যে প্রণয় জ্বরের বেগেই তার রুমে প্রবেশ করে। তাকে দেখতে মোটেও স্বাভাবিক লাগে না দুজনের কারোরই। প্রণয় সোজা হয়ে ইরাকে প্রশ্ন করে, ছেলেটা কে ছিল এরা? কণ্ঠে কাঠিন্যতা। ইরা ভয় পেয়ে যায়। তার ভাই তাকে প্রচন্ড ভালোবাসে, কিন্তু তার রাগ যেন আকাশ ছোঁয়া। হুটহাট রেগে যায় কিছু বোঝার আগে। ইরা বেশ ভালো মতোই তা জানে। ইরা ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, কোন ছেলে ভাইয়া? ভান করিস না এরা, বই কিনতে গিয়েছিলি নাকি ওই ছেলের সাথে দেখা করতে? প্রণয় তাকে মুগ্ধর সাথে দেখে ফেলেছে ভাবতে চাপা ভয়ে খামছে ধরলো হৃৎপিণ্ডটা। কিছু বলতে আর পারলো না স্বাভাবিকভাবে। মিনমিনে কণ্ঠে শুধু বলল, দেখা করতে যায়নি, দেখা হয়ে গিয়েছিল। সূচনা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবই দেখছিল। এতক্ষণ বোধগম্য না হলেও এখন বুঝতে পারছে প্রণয় হয়তো মুগ্ধর কথা বলছে। এদিকে ভাইয়ের ভয়ে ইরা মেয়েটা একদম ছিটিয়ে গেছে। সূচনার রাগ বেড়ে গেল আরো। মানুষ এত বদমেজাজি কিভাবে হয়? মেয়েটাকে ভালো করেও তো বলা যেত, বসে সুন্দর করে জিজ্ঞেস করা যেত, কিন্তু তা না, সব কিছুতেই রাগ। সূচনা ইরার কাছে যেয়ে মৃদুস্বরে জিজ্ঞেস করল, তোমার ভাইয়া কি বলছে? কোনো ছেলের কথা বলছে? ইরা প্রায় কেঁদেই ফেলে। মুগ্ধর কথা বলছে ভাবি। তুমি মুগ্ধর সাথে দেখা করতে গিয়েছিলে, যাওনি তাই না? আমি দেখা করতে যাইনি ভাবি, বই কেনা শেষে রিক্সার জন্য দাঁড়িয়েছিলাম, তখনই দেখা। সূচনা হাঁপ ছাড়ে। সে জানতো ইরা তার কথার অমান্য করবে না, এতটুকু বিশ্বাস তার ছিল। সে প্রণয়ের উদ্দেশ্যে কিছু বলতে নিবে তার আগে প্রণয় তাকে জিজ্ঞেস করলো, তুমি মুগ্ধ নামের ওই ছেলেকে কিভাবে চেনাও? সূচনা জবাব দিতে নিয়েও থেমে যায়। প্রণয়ের কণ্ঠে আগের থেকেও বেশি রাগ। ঠিক কিভাবে বললে বুঝবে সূচনার জানা নেই। সে নিজে সরে বলে, দেখুন প্রণয়, আপনি রুমে আসুন, আমি বুঝিয়ে বলছি। প্রণয় এক পলক ইরার দিকে তাকায়। সূচনাকে কিছু বুঝে ওঠার আগে তার হাত চেপে ধরে টানতে টানতে নিয়ে এসে নিজেদের রুমে সশব্দে দরজা বন্ধ করে। রুমের মধ্যেখানে দাঁড়িয়ে সূচনা প্রণয় 2 হাত বুক বাজ করে দাঁড়িয়ে বলে, বলো, কি বলবে, বুঝিয়ে বলো। সূচনা ভয় পায়, কণ্ঠ খসে শব্দ বের হতে চায় না। তার চুপি দেখে প্রণয়ের মেজাজ যেন আরো খারাপ হয়। এক ঝটকায় সূচনার হাত ধরে নিজের কাছে নিয়ে আসে, দাঁতে দাঁত নিষ্পেষণ করে বলে, আমার বোন কোনো ছেলের সাথে দেখা করতে যাচ্ছে, সেটা জেনে তুমি তাকে সাপোর্ট করছো, ভালো করনি। সূচনার চোখ জোরে অশ্রুদের আনাগোনা বাড়ে। অশ্রুসিক্ত চোখে ঠোঁটে মলিন হাসি টেনে বলে, সম্পর্ক টেকাতে বিশ্বাস থাকতে হয় প্রণয়, অথচ আমাদের মধ্যে সব থাকতেও এটার বড় অভাব। আমি ভাবতাম সম্পর্ক টেকাতে একে অপরের প্রতি ভালোবাসাটাই যথেষ্ট, কিন্তু আমার ভালোবাসা আপনার রাগ জেদের কাছে দুর্বল। আপনার জন্য বা এই সম্পর্কের জন্য তা যথেষ্ট না। প্রণয়ের হাত ঝিলে হয়। তার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেয় সূচনা। তৎক্ষণাৎ রুম থেকে প্রস্থান করে।
সেদিন সূচনা আর রুমে যায় না, রাতে ইরার সাথেই ঘুমায়। সে রাতে ফের হঠাৎই সূচনার জ্বর উঠে, দিক দিশা ভুলে যাওয়ার মতো জ্বর। তবে প্রণয়কে নয়, তীব্র জ্বরেও প্রণয়কে মনে পড়ে তার। বিকেলের ঘটনাগুলো পুরোপুরি মনে পড়ে। ঝড়ের কষ্ট থেকে বেশি প্রণয়ের আচরণগুলো মনে করলে ভীষণ কান্না পায় তার। ইরা কি করবে বুঝতে না পেরে নুরাইকে ডাকলো। নুরাইয়া এসে মাথায় পানি ঢাললেন, জল পড়তে দিলেন, কিন্তু লাভ তেমন হলো না। পরদিন ইরাকে সাথে নিয়ে সূচনাকে ডাক্তারের কাছে নিয়ে গেল প্রণয়। এক গাদা ওষুধ সমেত নেতিয়ে পড়া সূচনাকে নিয়ে বাড়িতে ফিরে। সূচনার এমন অবস্থা আর নিজের অনুশোচনা দুয়ে মিলে ভেতরে ভেতরে ভেঙে পড়ে প্রণয়। 9 দিনের জ্বরের পরে সূচনার ছোট হৃদয়ের যন্ত্রণাগুলো আরো ভয়াবহ হয়। 9 দিনের ছেলেটা একটা বারও পারলো না একটু কথা বলে সব ঠিক করে নিতে। পরন্ত বিকেলে হুম করা হৃদয় নিয়ে এসে সিদ্ধান্ত নেয় একটা। অফিস থেকে বাড়িতে ফিরে আয়নার সামনে দাঁড়িয়ে টাই খুলছিল প্রণয়। সে সময় তার চোখ যায় আয়নার এক পাশে হলুদ রঙের ছোট্ট একটা কাগজ লাগানো, চিরকুটের মতো তা। প্রণয় কাগজটা হাতে নেয়, ছোট ছোট অক্ষরে লেখা, আপনার অতি ঠান্ডা মেজাজের কাছে, হুটহাট রেগে যাওয়ার কাছে, রেগে যে সন্দেহ করার কাছে এই ক্ষুদ্র মেয়ের ঠুকনো ভালোবাসা হেরে গেল প্রণয়। প্রণয় একবার দুইবার অতঃপর কয়েকবার পরে লেখাটা। বুকে মোচড় দিয়ে ওঠে প্রণয়ের। কাগজটার দিকে ফেল ফেল চোখে চেয়ে থেকে দৃষ্টি ঝাপসা হয়ে আসে তার। বার কয়েক চুলে হাত বুলে শান্ত করে নিজেকে, গলা উঁচিয়ে ইরাকে ডাকে। প্রথম ডাকে ইরা ছুটে আসে। প্রণয় সূচনার কথা জিজ্ঞেস করতে সে বলে, ভাবি দুপুরের খানিক পরেই বেরিয়েছি, চট্টগ্রাম যাবে বিকেলের ট্রেনে। প্রণয় ভাঙা কণ্ঠে বলে, যাবে বললো আর তোরা যেতে দিলি? তো কি করতাম ভাইয়া, এভাবে কষ্ট পাওয়ার মানে আছে? তোমার সমস্যা তুমি না বলে কেউ বুঝবে না, ভাবির সাথে শেয়ার করবে, মিলে সমাধান বের করবে, তা না করে সারাক্ষণ মেজাজ দেখাও। এসব কি? এত রাগ থাকলে কোনো সম্পর্কই ভালো যায় না ভাইয়া। এরা প্রথমবারের মতো আজকে তার ভাইয়ের সাথে উঁচু গলায় কথা বলল। অনেকদিন ধরে এই কথাগুলো বলতে চাইলো, বলতে পারেনি। আজকে বলতে পেরে যেন শান্তি লাগছে তার। প্রণয়কে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে তাড়া দিল সে। এখনো দাঁড়িয়ে আছো কেন? প্রণয় সম্বিত ফিরে পেয়ে ব্যস্ত হয়ে ছুট লাগায়। রেল স্টেশনের এক পাশে যাত্রীদের জন্য রাখা বেঞ্চে মাথা নিচু করে বসেছে সূচনা। সে কান্না করছে না, হাতগুলিতে সময় প্রয়োগ করছে বারবার। আশেপাশের মানুষের ব্যস্ততা ছিল এতক্ষণ, স্বপ্নে ছিল, কিন্তু এখন তপমন মানুষ দেখা যাচ্ছে না। বৃষ্টির শব্দ ছাড়া তেমন কোনো শব্দ সূচনার কানে আসছে না। ধূপ করে কেউ পাশে এসে বসলে তার মনোযোগ ক্ষুণ্ণ হয়। সে তাকায়, প্রণয়কে পাশে দেখেও দৃষ্টি ঘুরিয়ে নেয়। বৃষ্টিতে বেজে একাকার প্রণয় তার উপেক্ষা পেয়ে অবাক হয়, মুখ বাঁকিয়ে বলে, এই ছিল ভালোবাসা? বিশুদ্ধ প্রেম কিনা এত দ্রুতই ছেড়ে চলে যায়? আমার ভালোবাসা নিয়ে কথা বলার অধিকার নেই কারো। আমি বলবো কারণ তোমার ভালোবাসার হকদার আমি। উচ্ছ্বসিত স্বরে বলে প্রণয়। সূচনা নিশ্চুপ থাকে। প্রণয় ফের বলে, কে যেন বলেছিল সে আমাকে ভালোবাসে? সূচনা প্রণয়ের দৃষ্টিতে দৃষ্টি রেখে বলে, আমিই বলেছিলাম, কিন্তু আমার ভালোবাসা অত তীব্র না। প্রণয় তাকিয়ে থাকে সোজা হয়ে বসে বেঞ্চিতে, নিচু দৃষ্টিতে অপরাধী কণ্ঠে বলে, তুমি দিন যার কল রিসিভ করেছিলে সেই মেয়েটা আমার কলিগ। অফিস জয়েন করার পর থেকে আমার পেছনে পড়েছিল। কার থেকে যেন শুনেছিল আমি বিয়ে করেছি, তারপর থেকে জ্বালিয়ে মারছিলাম। আমি চাচ্ছিলাম ওর একটা স্থায়ী ব্যবস্থা করতে, ও চাচ্ছিল কোনো একটা ঝামেলা করতে। এসব নিয়ে এমনিতেই চিন্তিত ছিলাম। তার মধ্যেই তুমি সেদিন ওর ফোন রিসিভ করেছো। এরপর দিন ইরাকে ওই ছেলেটার সাথে দেখে মেজাজ খারাপ হয়ে গিয়েছিল। আরও তুমি নাকি আবার আগে থেকেই চেনো, সেটা শুনে আমি আরো আগে থেকে ডিস্টার্ব ছিলাম। এর মধ্যে একদিনও পারলেন না কথা বলে সব পরিষ্কার করে নিতে। সূচনার চাপা অভিমান। প্রণয় আগের ন্যায়ই বলল, আমি ভাবছিলাম কথা বলতে গিয়ে আমি আবার রেগে গিয়ে সব উলটপালট করে ফেলবো, সাহস হয়নি। পরপরই বলে, এজন্য এত বড় কদম উঠাবে? ছেড়ে যেতে হবে একটু ঝগড়া হলে? কথার পিছতে সূচনা স্মিত হাসিয়ে ক্ষীণ স্বরে বলে, ছেড়ে কে যাচ্ছে? মানে এসব কি আর কেন? আমার সাথে ব্যাগ বা লাগেজ দেখতে পাচ্ছেন? এদিক ওদিক চোখ বুলে প্রণয় অবাক স্বরে বলে। না মানে সূচনা আয়েসি ভঙ্গিতে পায়ে পা তুলে বসে বল, মানে আমি যাচ্ছি না, আপনাকে শিক্ষা দেওয়ার একটু প্রচেষ্টা। এগিয়ে এসে প্রণয়ের উপর ঝুঁকে সুর দিয়ে গায়, লোকে পাগল বলুক মাতাল বলুক আমি তোমার পিছু ছাড়ছি না। প্রণয় তখন তাজ্জব বনে গেলেও এবার হেসে ফেলে। তার ধারণার বাইরে ছিল এসব। সব দ্বিধাদ্বন্দ্ব ভাবনা ভুলে সে আলগোছে 2 হাত রাখে সূচনার গালে, সদর্পণে ঠোঁট ছোঁয়ায় সূচনার কপালে। নির্বিশেষে তাকিয়ে থাকে। সূচনা কিছুটা লজ্জা পেয়ে বলে, তাকিয়ে আছেন কেন?
দেখার কি আছে? চোখের শান্তি। ও মা, দিন দুয়েক আগেও তো আপনার চোখের বিষ ছিলাম, অমনি শান্তি হয়ে গেলাম। হ্যাঁ, হয়ে গেল তো। চাপে পড়ে বিয়ে করেছেন, প্রেমে নিশ্চয় পড়েননি, পড়ার কথাও না। ওইসব প্রেম আপনার জন্য না। তুমি পড়নি, তুমি তো ভালোবাসো। বিয়ের আগের প্রেম আমার জন্য না, বিয়ের পরের প্রেম আমার জন্য। আমার সবটুকু প্রেম আমার স্ত্রীর প্রতি, প্রণয়ের প্রতি, তোমার প্রতি। এখন ভালোবাসা আসছে অনেক। হ্যাঁ, আসছে তো। মানুষ ভালোবেসে বিয়ে করে, আর আমি বিয়ে করে ভালোবেসেছি। সূচনা বেশ কৌতূহলী কণ্ঠে বলে। প্রথম দেখা ট্রেনেই হয়েছিল না? প্রণয় মাথা নাড়িয়ে বলে। তারপর দ্বিতীয়বার সাক্ষাতে ঝুম বৃষ্টি, তৃতীয়বার পদ্মবিলে পদ্মফুল হাতে জীবন্ত পদ্মফুলকে দেখে, চতুর্থবারের সাক্ষাতে একেবারে নিজের করার জন্য প্রণয় ডোরে বেঁধেছি তাকে। সে পদ্মফুল এখন আমার বুকের মধ্যিখানে থাকে। কথার পিছনে সূচনা নিজেকে আবদ্ধ করে প্রণয়ের বাহু ধরে, প্রণয়ও আবেশে জড়িয়ে দেয় তাকে। শীতল বাতাসের সাথে বৃষ্টির ছাট ছুঁয়ে দেয় তাদের।